আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। সো অনলাইন এডুকেটরস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সো লাস্ট ক্লাসে আমরা ইতিহাসের নানা উৎস ও উপাদান ও বৈশিষ্ট্যের আগ পর্যন্ত ডিসকাস করছি। আজকে আমরা এখান থেকে ডিসকাস করা শুরু করবো। সো আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলো দেখে ফেলবা। আমাদের ইউটিউব চ্যানেলগুলো পেয়ে যাবে, এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যায়। তো এখন আমরা শুরু করবো মূলত ইতিহাসের নানা উৎস বা উপাদান, বৈশিষ্ট্য আর বৈচিত্র্য থেকে। তো চলো দেখি কি লেখা আছে এখানে। ইতিহাস নানা ধরনের হয়ে থাকে, যেমন পরিবেশের ইতিহাস, সামাজিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস ইত্যাদি। অর্থনৈতিক ইতিহাস পুনর্গঠনে একজন ইতিহাসবিদকে কেবল অর্থনীতি সম্পর্কিত উৎসের উপর নির্ভর করতে হবে কিছুটা, এমন নয় বিষয়টা। অন্যান্য ইতিহাসের বিষয়বস্তুর সাথেও অর্থনৈতিক ইতিহাসে রয়েছে সরাসরি যোগসূত্র। প্রাগৈতিহাসিক যুগের অর্থনৈতিক ইতিহাস জানার প্রাসঙ্গিক লিখিত উৎসের অভাবের কারণে আমাদের নির্ভর করতে হয় মূলত পাথুরে হাতিয়ার এবং কোনো একটি প্রত্নস্থল খনন করে প্রাপ্ত প্রত্নবস্তুর উপর, যেমন সমাধি, বাসস্থান, হাড়, মৃৎপাত্র, পাথরের হাতিয়ার ও অন্যান্য ধাতু যেমন তামা, লোহা, সরঞ্জামদি ও হাতিয়ার। সুমেরীয় সভ্যতার কিউনিফর্ম ও মিশরীয় সভ্যতার হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি আবিষ্কারের সময়কাল থেকে আমরা ইতিহাসের লিখিত উৎসের অস্তিত্ব হবে। তার মানে কি, সুমেরীয় সভ্যতার কোনখান থেকে? সুমেরীয় সভ্যতার কিউনিফর্ম থেকে। আর মিশরীয় সভ্যতার হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি আবিষ্কারের পরের থেকে আমরা কি ইতিহাসটা লিখিত অবস্থায় পাই, কিন্তু ইতিহাসগুলো আমরা লিখিত অবস্থা পাইতাম না আসলে, ঠিক আছে? সো এই দুইটা যে দাগাইলাম মাত্র, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে, এগুলো কিন্তু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা চলো এরপরে দেখি কি লেখা। তো এই যে মেসোপটেমীয় সভ্যতায় এমন একটা আইন গ্রন্থ পাওয়া গেছে যা ওই যুগের ইতিহাসের অনেক তথ্যকে সামনে নিয়ে এসেছে। তো কোন যুগের? মেসোপটেমীয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মেসোপটেমিয়ার সকল সভ্যতার অর্থনৈতিক জীবনে কিছু ধারণাও এই উৎসগুলোতে পাওয়া যায়। প্রাচীন ভারতবর্ষে মানুষের ব্যবহৃত জিনিসপত্র, মুদ্রা, নানা ধরনের সাহিত্যিক উপকরণ, সম্রাট বা রাজা কর্তৃক জারিকৃত ভূমি লেনদেন বা ক্রয় বিক্রয়, দলিল, শিলালিপি, তাম্র শাসন ইত্যাদি রাজা এবং তৎকালীন সমাজের কোনো অভিজাতের গুণকীর্তনে রচিত গ্রন্থ, ভ্রমণ বৃত্তান্তসমূহ, প্রতিফলিত তথ্যাবলী ইত্যাদি উৎস হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, প্রাচীন ভারতের বিশিষ্ট পণ্ডিত ও অর্থনৈতিকবিদ কৌটিল্য অর্থশাস্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেন, যেটি আজও জ্ঞান বিজ্ঞানের দুনিয়ায় ব্যবহৃত হচ্ছে। বাংলা অঞ্চলের ইতিহাস থেকে একটি উদাহরণ নেওয়া যাক। 1200 সাধারণ অব্দে আশেপাশের সময়ে বাংলা বিহারের ভৌগোলিক এলাকায় কৃষি পরাশর নামে একটি গ্রন্থ রচনা করা। তাহলে কি নামে গ্রন্থটা রচনা করা হয়েছে? কৃষি পরাশর নামে একটা গ্রন্থ রচনা করা হয়েছিল। গ্রন্থটিতে ভারতের পূর্বাংশে কৃষি জমি বা কৃষিকাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। কখন কিভাবে ফসল বুনতে হয়, সেচ দিতে হয় এবং ফসলের কাটার পর উৎসব নিয়েও বর্ণনা পাওয়া যায় এই গ্রন্থটিতে। জমিতে সারের ব্যবহার, পর হচ্ছে তোমার ধরো এক ফসলি দুই ফসলি জমির বর্ণনা কি রয়েছে এই গ্রন্থে, ঠিক আছে? আচ্ছা, চলো এরপরে দেখি কি লেখা আছে। যে গ্রন্থটি নিয়ে কাজ করেছেন বাংলা অঞ্চলের প্রাচীন ইতিহাস বিশেষজ্ঞ জাপানি ইতিহাসবিদ ডক্টর, কে কাজ করছে? বিশেষজ্ঞ জাপানি ইতিহাসবিদ ডক্টর রিয়াসুকে ফুরুই। এই নামটা মনে রাখবা, ঠিক আছে? তিনি যাচাই বাছাই করে এই গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করেছেন। গ্রন্থটির নানা সীমাবদ্ধতা সম্পর্কে তিনি অনেক তথ্য দিয়েছেন। এই হলো ইতিহাস লেখার আসল কথা। যে কোনো ধরনের পুরানো উৎস বা গ্রন্থ পেলেই তা থেকে হুবহু ইতিহাস গ্রহণ করা যায় না। বিজ্ঞানসম্মত গবেষণা পদ্ধতি প্রয়োগ করতে হয়। ওই উৎসের সীমাবদ্ধতা সম্পর্কে সজাগ থাকতে হয়। উৎসটি কে বা কারা, কবে, কখন এবং কেন রচনা করেছিলেন তা গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয়, তবেই কেবল যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। আচ্ছা, তো এরপরে তোমরা দেখতেই পারতেছো, যেমন এখানে একটা ইয়ে আছে, যে তালপাতায় লেখা কৌটিল্যের অর্থশাস্ত্রের লিপি আর কি এখানে লেখা। এরপর যদি নিচে যাও তাহলে এখানে দেখতে পারবে কি এটাতে, যে তোমার তামার পাতা, তামার পাতে খোদাই করে তাম্র লিপি, তাম্র লিপির পরে এখানে দেখতে পারবে তোমরা যে পুরনো বাংলা হরফে লেখা পুঁথি গুলাতে। এরপরে এটা হচ্ছে কি তোমার প্যাপিরাসে লেখা হায়ারো লিপিক লিপি এটা।
আবার এখানে থাকলে দেখবে কয়েকটা হায়ারোগ্লিফিক লিপির অর্থ দেওয়া হলো ইংরেজিতে। যেমন এই যে ডোর, ডোরেরটা হচ্ছে কি যে এরকম আর কি লিখতে। আচ্ছা, তো এরপরে আমরা যদি যেটা দেখতে পারবো ইতিহাসে, যে ইতিহাসের উৎস, এটি কি লেখা? পূর্ণ বিকশিত কিউনিফর্ম লিপি এগুলো আর কি। তারপরে এখানে যদি দেখো তাহলে কি দেখবা, পাহাড়ের গুহার দেয়ালে খোদাই করা লিপি। নিচে গেলে আরো কিছু দেখতে পারতেছো, এগুলো এগুলো কি? এগুলো বিভিন্ন ধরনের লিপি টিপি আর কি জিনিসপত্র। তো বাংলার অঞ্চলে বিভিন্ন প্রত্নস্থানে খনন কাজ চালিয়ে নানা ধরনের মুদ্রা পাওয়া গেছে। ছবিতে কিছু ছাপাঙ্কিত রূপা ও তামার মুদ্রা দেখতে পাচ্ছ, মানে কি এগুলো কি তামার রূপার মুদ্রাগুলা। তো রূপা তামা ছাড়াও নানা ধরনের মূল্যবান ও স্বল্প মূল্যের ধাতু দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো। এই মুদ্রাগুলোতে পাখি, নৌকা, জাহাজ, পরে হচ্ছে মাছ, সূর্য ইত্যাদি নানা প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হতো। অর্থনৈতিক ইতিহাসে বিভিন্ন পাঠে এগুলোর বিনিময় মাধ্যম সম্পর্কেও আমরা জ্ঞান লাভ করব। এগুলো অর্থনৈতিক ইতিহাস জানার উৎস হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে গেলাম কি দেখতে পাবো 1800 সাল বা সাধারণ অব্দের পর থেকে ভারতীয় উপমহাদেশে উৎসের পরিমাণ বেড়েছে। বিশেষ করে সরকারি দলিলপত্র, সংবাদ ও সামরিক পত্র সংরক্ষণ করার প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে জাদুঘর সমূহ প্রাচীনকালে মানুষের ব্যবহৃত অনেক সামগ্রী সংরক্ষণ করা হচ্ছে। এই সকল উৎসের যথাযথ যাচাই বাছাই এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে ইতিহাস রচনা করা প্রয়োজন। ইতিহাস ও অর্থনীতি। ইতিহাস কেন জানবো? এখানে যেন আমরা যদি পড়তে চাই, আমরা কি দেখবো লেখা, যে ইতিহাস এমন একটি বিষয় যা অতীতের আলোকে ভবিষ্যৎ নির্ধারণ করে। একজন মানুষ যদি তার বর্তমানকে বুঝতে চান, তাহলে নিজের অতীত ভালো মতো অনুধাবন করতে হবে। আর এই কাজে সমালোচনা পূর্বক অনুসন্ধানী ইতিহাস পাঠ গভীরভাবে সাহায্য করতে পারে। ধরা যাক একদল মানুষ পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মিলেমিশে প্রাকৃতিক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে আছে। কখনো তারা বন্ধুত্বের মধ্য দিয়ে, কখনো নতুন কোনো প্রযুক্তিগত বা অন্যান্য আবিষ্কার করে বেঁচে থাকার বহুচিত্র অভিজ্ঞতা অর্জন করেছেন। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় অর্জিত এই সকল অভিজ্ঞতা মানুষের পৃথক পৃথক বর্তমান তৈরি করেছে। মানুষের অতীত কাজকর্মের যোগ্যতা ও দক্ষতা যদি স্মৃতিতে না থাকে, তাহলে সেই মানুষের কোনো বর্তমান থাকে না, স্বপ্ন দেখার মতো ভবিষ্যৎও থাকে না, সেই মানুষ বেঁচে থাকা অর্থহীন হয়ে যায়। আচ্ছা, তো ইতিহাসের মতোই অর্থনৈতিক ইতিহাস জানাও আর বোঝারও প্রয়োজন একই। তার মানে কি শুধু যে ইতিহাস জানবো আমরা তা না, একই সাথে অর্থনৈতিক ইতিহাসটাও আমাদের জানা দরকার। অর্থনৈতিক ইতিহাস হলো কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী সকল মানুষের অতীতে একসঙ্গে মিলেমিশে অর্থনৈতিক জীবন, কিভাবে টাকা পয়সা ইউজ করতে, কেনাকাটা করতে, ওগুলোর পরিচালনা, বিজ্ঞানসম্মত বর্ণনা মনে রাখবে। ইতিহাস আমাদের সকলের সমষ্টিগত স্মৃতিকে খুঁজে বের করে, অভিজ্ঞতাকে সামনে নিয়ে আসে। এই অভিজ্ঞতাই পারে একদিকে মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে। পৃথিবীর বুকে বেঁচে থাকা এবং অন্যান্য অর্থনৈতিক প্রয়োজনে মানুষ যদি অতীতে প্রকৃতিকে কোনো বা ও কিভাবে হুমকির মুখে ফেলেছে তা ইতিহাসের পাঠ থেকে জানতে পারে, তাহলে ভবিষ্যতে মানুষ সেই কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তার মানে কি, যে সাপোজ মনে করো যে কোনো একটা ভুল তার আগে ইতিহাসে করছিল দেখে অর্থনীতি ইতিহাসে এই জন্য তারা ধ্বংস হয়েছিল, কোনো ক্ষতি হয়েছে, তো সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু মূলত মনে করো যে এখন আমরা আর একই ভুলটা করবো না, তাই না? So এই জিনিসটা মূলত এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা এখানে শেষ। দেখতে পারি এখান থেকে নতুন অধ্যায়ের শুরু। এই চ্যাপ্টারটা বেশ ছোটই ছিল, এই চ্যাপ্টারটাতে আমার অনুসন্ধানে কাজ টাজ কিছুই ছিল না, এই চ্যাপ্টারটা আমরা খুব কম ক্লাসে শেষ করে ফেলছি। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লাগছে, আর কোন জায়গা থেকে তুমি বাংলাদেশে কোন জায়গা থেকে ক্লাসটা করতেছো। সো আমরা আশা করি আমাদের ক্লাসগুলো ভালো লাগছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবে। আর সেই সাথে আমরা কিন্তু সামনে এই যে চ্যাপ্টারটার ক্লাসগুলো যদি পেতে চাও, আর এছাড়া বাকি বিজ্ঞান, গণিত, ইংলিশ, ডিজিটাল প্রযুক্তি, এগুলো সহ বাকি সকল সাবজেক্টের যদি ক্লাস দেখতে চাও, আমাদের চ্যানেলকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে সামনের ভিডিওগুলো বা ক্লাসগুলো যখন আমরা ছাড়বো, যাতে সবার আগে তুমি দেখতে পারো। ঠিক আছে? ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। আসসালামু আলাইকুম।